আমার ছেলে যে বন্ধু ওদের বাড়িতে শ্যামরাইয়ের পুজো হয়। শ্যামরাই মানে বুঝতে পারছো কৃষ্ণ এবং রাধা। কিন্তু শ্যামরাই কে তারা পেলেন কি করে? এটা একটা অদ্ভুত গল্প। অদ্ভুত মানে শুভ সন্ধ্যা গীতাদি, শুভ সন্ধ্যা। তো এটা শ্যামরাইয়ের একটা অদ্ভুত গল্প। আমার বন্ধুর মানে আমার ছেলের বন্ধুর বাড়িতে উনি পূজিত হন আর কি। আমি দেখেওছি, আমি খুব সুন্দর দেখতে, মানে এত সুন্দর না, বেশ এতটা এরকম লম্বা শ্যামরাই। শ্যাম কি সুন্দর, শ্যাম একদম সত্যি, শ্যাম একদম শ্যামই, মানে শ্যামলা গায়ের রং। কৃষ্ণ আমাদের রাধাও দেখতে খুব সুন্দর, খুব ভাল লাগে। দুজনকে পাশাপাশি যেমন থাকে শ্যামরাইয়ের ছবি, ওই রাধা পাশে আর শ্যাম বাঁশি বাজাচ্ছে বাঁশি হাতে, খুব সুন্দর। তো আমি সেই গল্পটা আগে বলি, হ্যাঁ, যে শ্যামরাইকে ওরা আমার ছেলের যে বন্ধু আছে তারা পেল কী করে। আমি তো থাকি শিলিগুড়িতে, সবাই জানো। আমার বাড়ির পাশে ওই ওনারা থাকেন আর কি, আমার ছেলের ওই বন্ধু সে থাকে, তারা থাকে। তো তারা অ্যাকচুয়ালি 70-71 সালে যে বাংলাদেশ ওয়ারটা হয়েছিল, যুদ্ধ হয়েছিল, ওই সময় তারা এসেছে এদিকে। তারা কিছু এসেছে, মানে একটা ফ্যামিলি এসেছিল, আরও 2-1জন ফ্যামিলি ছিল আর কি। মানে বাবা, যিনি বাড়ির সবচেয়ে বয়োজ্যেষ্ঠ মানুষ, বাবা মা ছিলেন, কিন্তু তার বড় ছেলে তার স্ত্রী এবং সন্তানদের নিয়ে চলে এসেছিলেন। তো তারা শিলিগুড়িতে মানে বাংলাদেশ ওয়ারের সময় তারা ওই পাকিস্তান থেকে আমাদের এদিকে মানে শিলিগুড়িতে চলে আসেন। হ্যাঁ, এসে তারা এখানে থেকে যান। আমাদের এদিক দিয়ে কিন্তু বাংলাদেশের ঢোকাটা খুব সহজ, কেননা আমাদের এদিক দিয়ে আমরা চ্যাংড়াবাঁধা বলে একটা জায়গা আছে, সেখান থেকে অনবরত, মানে এখান থেকে ধরো শিলিগুড়ি থেকে মাত্র 4 ঘন্টার রাস্তা। তারপরে চ্যাংড়াবাঁধা থেকে ট্রেন যায়, তারপর তুমি ইচ্ছে করলে বাসেও যেতে পারো, আদারওয়াইজ তো নিজেদের কার নিয়েও যাওয়া যায়। তাছাড়া হিলি এরিয়া আছে, হিলি থেকেও যাওয়া যায়। বালুরঘাট থেকে হিলি, বালুরঘাট তো জানো দক্ষিণ দিনাজপুর যেটা, সেখান থেকে হিলি, সেখান থেকেও বাংলাদেশ যাওয়া যায়। আবার এখন তো শিলিগুড়ি থেকে বাংলাদেশের ট্রেন বাসও ছাড়ছে, হ্যাঁ, স্ট্রেট বাংলাদেশ নিয়ে যাচ্ছে। তো যাই হোক, এটা আমি বলছি তখন 71 সাল, 1971 সাল, 1971। তা ওই সময় আমার ছেলের বন্ধু যে, তার নাম আমি একটা প্রতীকী নাম দিচ্ছি, তার নাম হচ্ছে অমিত। তো সে, গুড ইভিনিং বিশালাক্ষী, গুড ইভিনিং, থ্যাংক ইউ ফর ওয়াচিং। ভাল লাগছে খুব, অনেক দিন পর এলাম। হ্যাঁ, তো আমি যেটা বলছিলাম, তো ওই যে যারা আমার ছেলের যে বন্ধু অমিত, ওর বাবা মা এবং ওদের আরও 2 বোন, ওরা এসে গিয়েছিল শিলিগুড়িতে, কিন্তু ওদের দাদু তখন অবধি আসতে পারেননি। ওনারা থাকতেন বাংলাদেশে, এখন যেটা সিরাজগঞ্জে। সিরাজগঞ্জ। শুভ নববর্ষ, শুভ নববর্ষ, সকলকে শুভ নববর্ষের শুভেচ্ছা, ভালোবাসা অনেকটা। তো তারপরে ওরা গিয়ে বলছে, হ্যাঁ, অনেক দিন পর গো, অনেক দিন পর, বেশ কিছুদিন, বেশ 2-3 মাস, 3-4 মাস পর আর কি। প্রায় সারা শীতকালটাই আমি আর আসিনি আর কি। তো সেদিন তোমার বলা, মানে বিশাকে বলছি, তোমার বলা ওই পাহাড়ের গল্পগুলো শুনে মনে হলো আমার কাছেও 2-3টে পাহাড়ের গল্প ছোট ছোট রয়েছে, তা সেগুলো বলা যায়। তো যাই হোক, আমি গল্পটা শুরু করে আমি পরে আবার তোমাদের সমস্ত কমেন্টগুলো দেখব। তো তখন ওই তার মানে কি হলো, ওই আমার ওর নাম অমিতের ওরা এসে গিয়ে, মাঝে মাঝে ইন্টারনেটটা কি ঝামেলা করছে। তো ওরা এসে গিয়েছিল, কিন্তু ওর দাদু আসেননি। ওর দাদু সিরাজগঞ্জ থেকে, ওর দাদু ওখানকার জমিদার ছিলেন। তো সিরাজগঞ্জ থেকে, এটা 1971 সালের কথা বলছে, ওরা সিরাজগঞ্জ থেকে শিলিগুড়ি আসবে। হ্যাঁ, তো
ও কিসে আসবে? স্থলপথে তো আসতে পারছে না, মানে রাস্তা দিয়ে আসাটা ওদের পক্ষে একটু ডেঞ্জারাস হয়ে যাচ্ছে। ওরা জলপথে আসবে, মানে নৌকা করে আসবে। সাতটা নৌকা, হ্যাঁ 7টা নৌকা ওরা মানে রেডি করেছে ওদের নিজেদের ঘরের জিনিসপত্র এবং এক জিনিসপত্র এবং মানে ফার্নিচার তো যেহেতু স্থলপথে আসতে পারছে না, ফার্নিচারটা আনাগুলো খুব অসুবিধা, ওগুলো ওরা ফেলেই রেখেছে। আর তখন প্রাণ ভয় পালিয়ে আসা সুতরাং কিন্তু শ্যামরাইকে, ওই যে শ্যামরাই যিনি, ওনাকে একটা স্পেশাল নৌকোর মধ্যে উনি এবং ওনার যে জিনিসপত্র, ওনার সাজানোর জিনিস, ওনার যে জামা কাপড়, ওনার যে অলংকার সমূহ সব ওই ট্রাকের মধ্যে করে ট্রাঙ্কের মধ্যে করে ওরা নৌকার মধ্যে তুলেছে। তো এখন অদ্ভুত ব্যাপার, তো ওরা 7টা নৌকো, মানে 6টার মধ্যে ওদের নিজেদের জিনিসপত্র আর একটার মধ্যে ওই শ্যামরাইয়ের সব কিছু জিনিসপত্র, এবং শ্যামরাই নিজেও ওখানে রয়েছে। তো যাই হোক, ওনারা তো সিরাজগঞ্জ থেকে রওনা হয়েছে ভোরবেলা, একদম ভোরবেলা 3টে, 3:30, 4টে বাজে তখন থেকে রওনা হয়ে আস্তে আস্তে ওরা যখন বেশ রাত, তখন তো নৌকা কোথাও ভেরাতেই হবে, সন্ধেবেলার দিকে নৌকা ভেরানোর কথা, কিন্তু যেহেতু মাঝি মাল্লারা সব রাস্তাঘাট চেনে, সেই জন্য ওরা বললো যে ঠিক আছে একটু রাত হোক, রাতের দিকে আমরা কোথাও নৌকা ভেরাবো। তখন মাঝখানে পড়ে হচ্ছে মানেকার চর বলে একটা জায়গা আছে, ওইখানে ওরা বললো আমরা আজকে নৌকা ভেরাবো। খুব ভালো কথা, মানেকার চরে নৌকা ভিড়িয়েছে এবং ওরা একটা মানেকার চরে নৌকা ভিড়িয়েছে, কিন্তু রাত্রিবেলা ওনারা মানে ওই নদীতে, ওই চরেই, মানে ওই স্থলভাগটা যেখানে আছে সেখানেই ওনারা নিজেরা তাঁবু ঠাবু খাটিয়েছিলেন, ক্যাম্প করে তাঁবু খাটিয়েছিলেন। এদিকে কি হয়েছে, রাত্রিবেলা ওনারা শুনতে পাচ্ছেন, ওনারা যেখানে ক্যাম্প করেছিলেন সেখান থেকে শুনতে পাচ্ছেন ভীষণ চেঁচামেচি হচ্ছে চরে। হ্যাঁ, ওরা না বুঝতে পারছে যে সে নিশ্চয়ই ডাকাত পড়েছে এবং ডাকাতেরা তাদের বোধহয় সর্বস্ব নিয়ে গেল, আর কিছু করবার নেই, শেষ রক্ষাটুকু আর হলো না। ঠিক তাই, গিয়ে দেখে পরের দিন সকালবেলা ওনারা যখন তড়িঘড়ি গেছেন দেখতে যে কোথায়, যেখানে ওদের নৌকোটা রয়েছে, তাড়াহুড়ো করে গেছে, গিয়ে দেখে যে সত্যি তাই 6টা নৌকোর একটা নৌকোতে ওদের কোনো জিনিসপত্র নেই, সব না ডাকাতরা হয়ে গেছে, নিয়ে গেছে। কিন্তু অদ্ভুত ব্যাপার, কিভাবে জানো, এবং শ্যামরাইয়ের যে নৌকাটাতে ছিলেন সেটা কিভাবে জানো জলে ডুবে গেছিল। এটা একটা অদ্ভুত ব্যাপার। হ্যাঁ, জলে ডুবে গেছিল। দেখছে আস্তে আস্তে, ওনারা নিজেরা মানে অবাক হয়ে গেলেন। ওনারা তো খুঁজছেন যে 7 নম্বর নৌকার, যেটার মধ্যে শ্যামরাই ছিলেন, সেই নৌকাটা কোথায় গেল, কিন্তু সেই নৌকাটাকে তো আর খুঁজে পাওয়া যাচ্ছে না। কিন্তু অদ্ভুত ব্যাপার, আস্তে আস্তে দেখছে যে শ্যামরাইয়ের নৌকাটা না জল ফুরে জল সরে যাচ্ছে, আর শ্যামরাইয়ের নৌকাটা দেখা যাচ্ছে। তখন দেখা গেল যে ওই নৌকাটা কিন্তু অদ্ভুত, ওই নৌকাটা থেকে শ্যামরাইও যাননি, শ্যামরাইকেও ওরা নিয়ে যেতে পারেনি, এবং শ্যামরাইয়ের জিনিসপত্রগুলো ওরা নিয়ে যেতে পারেনি। যা অলংকার কিছু তখনকার দিনে তো সোনার অলংকারও অনেক ছিল, তো তখনকার দিনে প্রচুর সোনার অলংকার শ্যামরাইয়ের ছিল। তো সেই জন্য না, যাই হোক, ওরা ওই শ্যামরাইয়ের নৌকাটা ভেসে উঠেছে, আস্তে ভেসে উঠেছে, শ্যামরাইয়ের জিনিসপত্রগুলো সব পেয়ে গেছে। শ্যামরাই কিন্তু আশ্চর্য যে মানে শ্যামরাইকে ওনারা পেয়ে গেলেন এবং ওনার ট্রাঙ্কটাও ওনারা পেয়ে গেলেন, শ্যামরাইয়ের সমস্ত জিনিসপত্রগুলো পেয়ে গেলেন, এবং সেই নিয়ে ওনারা ইন্ডিয়াতেই আসছিলেন না। তা শিলিগুড়িতে ওনার ছেলে আছে, শিলিগুড়িতেই উনি আসেন এবং শিলিগুড়িতেই উনি শ্যামরাইকে প্রতিষ্ঠা করেন, এবং সেই শ্যামরাইকে আমিও দেখেছি, সেই শ্যামরাই এখনও পূজিত হচ্ছেন ওদের বাড়িতে, এবং যথেষ্ট বড় করে পুজো, মানে যথেষ্ট বড় করে ওদের পুজো।
এটা একটা আমি মানে আমি যখন আমি সত্যি আমি মানে শুনছি না তখন না মানে ছেলেটি যখন এসে আমাকে গল্প করছে যে কাকিমা তুমি তো এরকম লাইভ করো, তুমি এই গল্পটা বলতে পারো, এটা আমাদের নিজের চোখে দেখা। হ্যাঁ, যে শ্যামরায়ের নৌকো অদ্ভুতভাবে ওটা জলে ডুবে গিয়েছিল, আবার আস্তে আস্তে নিজেই জল থেকে তুলে বলে এটা ওরা মানে বলে এটা আমার দাদু নিজের মানে আমার ছেলের যে বন্ধু অমিত ও নিজের থেকে বলছে যে আমরা তো আমার দাদু এটা নিজের থেকে দেখেছে। হ্যাঁ, ওনারা কিচ্ছু আনতে পারেননি, শুধু শ্যামরাইকে কোলে করে নিয়ে এসছেন এবং তার জিনিসপত্রগুলো, তার অলংকার, তার সমস্ত মানে শাড়ি জামা যা যা মানে থাকে আমরা যা যা পরাই। এটা একটা অদ্ভুত মানে এটা না মানে সত্যি সত্যি গায়ে কাটা দেবার মতো ব্যাপার। তারপর তোমাদের কেমন লাগছে বলো? সোনালিদি উর্মিদি বলছে ভীষণ অদ্ভুত, ও ইন্দ্রাণী বলছে অদ্ভুত ঘটনা। হ্যাঁ উর্মিদি খুব ভাল লাগছে, হ্যালো হ্যালো। হ্যাঁ গো গীতাদি অতি মানে অদ্ভুত, মানে এটা একটা বিরল ঘটনা, সত্যি তাই, মানে সত্যি এটা একটা অদ্ভুত ঘটনা। খুব ভাল লাগছে জানো তো, আজকে অনেক দিন হলো। তাতে কি আছে ইন্দ্রাণী, আমি জাস্ট এই একটা গল্পই বললাম গো, মাত্র একটা গল্প বললাম। আমিও আজকে একটু তার মাঝখানে আবার নেট কানেকশনটা খুব গন্ডগোল করছিল, হ্যাঁ, তো দুবার চলে গিয়ে আসলো। যাই হোক, আমি আরেকটা গল্প বলি, এবার পাহাড়ের গল্প একটা বলি। তোমরা সবাই জানো যে আমি শিলিগুড়ি থাকি, শিলিগুড়ি থেকে দার্জিলিং যেতে ঘন্টা 3 লাগে মোটামুটি। তো এখানে গুড ইভিনিং সুকল্যাণ, গুড ইভিনিং, কেমন আছো? শুভ নববর্ষ তোমাকেও। তো সেখানে তো দার্জিলিংয়ে আমি একবার, আমার হাজবেন্ড চাকরি করতেন। হ্যাঁ গো সত্যি অদ্ভুত, মানে এটা একটা মানে অদ্ভুত মানে একটা বিরল ঘটনা। সত্যি আমি অনেক দিন পর আসলাম, মাঝখানে শীতকালটা একদম বাদ, 3 মাস বাদ পড়ে গেছিল প্রায়। আমাদের এখানে 3 মাসই, কারণ আমাদের এখানে এখনো না সেরকম ভাবে গরম পড়েনি। তোমাদের ওদিকে বোধহয় গরম টরম পড়ে গেছে, সেইভাবে গরম পড়েনি। এসি তো লাগছেই না, পাখাও একদম খুব মানে স্লো চালালে ভালো। আর মাঝে মাঝে বৃষ্টি হচ্ছে, কলকাতাতেও শুনছি ভীষণ গরম। তো যেহেতু আমরা একটু তরাই অঞ্চলে থাকি ঠিক দার্জিলিংয়ের নিচেই, যার জন্য আমাদের এখানে মানে মানে আমরা মোটামুটি মানে এই 2-3 দিন ধরে সামান্য গরম পড়েছে, আদারওয়াইজ খুব একটা গরম লাগছিল না। এখনো ফুল স্পিডে পাখা চালাতে হচ্ছে না, এসি তো লাগছেই না এখনো পর্যন্ত। যাই হোক, আমি সেকেন্ড গল্পটা তাহলে শুরু করছি। তো আমাদের এখান থেকে দার্জিলিং যেতে মোটামুটি 4 ঘন্টা মতো, এই 3 থেকে 3.5 ঘন্টা মতো লাগে, বেশিক্ষণ লাগে না যেতে। এখন তো মানে আগে তো কি হলো, আগে আগে কি ছিল, আগে 3 ঘন্টা 3.5 ঘন্টা লেগে যেত। তার কারণ হচ্ছে মোটামুটি মেইন রোড দিয়ে আমরা যেতাম, অ্যাকচুয়াল মেইন রোড যেটা, হ্যাঁ সেখান দিয়ে আমরা যেতাম। কিন্তু এখন নানান দিকে নানান রাস্তা হয়ে গেছে, অনেক শর্টকাটে মানে আমরা যেতে পারি। মানে এখন যখন আগে মোটামুটি 4 ঘন্টা লাগতো, এখন 1 ঘন্টাতে আমরা কার্শিয়াং পৌঁছে যাচ্ছি। কার্শিয়াং থেকে 1.5 ঘন্টার রাস্তা দার্জিলিং। তো একবার আমার হাজব্যান্ড তো অনেকে হয়তো তোমরা জানো যে বা জানো না, আমি বলছি, আমার হাজব্যান্ড ট্যুরিজমে ছিলেন। তো ওয়েস্ট বেঙ্গল ট্যুরিজম ডেভেলপমেন্ট কর্পোরেশনের মানে নর্থ বেঙ্গলের ডিজিএম ছিলেন, যার জন্য ওনাকে চারিদিকে ঘুরতে হতো। ওনার আমাদের পোস্টিং ছিল অ্যাকচুয়ালি তোমার শিলিগুড়িতে, হ্যাঁ, কিন্তু ওনাকে যেহেতু নর্থের ডিজিএম ছিল, সেহেতু ওনাকে আমরা মানে কি বলবো, মানে ওনাকে পুরো পাহাড় দেখতে হতো, ওদিকে তোমার আর ডুয়ার্সে পুরো দেখতে হতো, মানে জলদাপাড়া থেকে শুরু, মানে লাটাগুড়ি গরুমারা অভয়ারণ্য থেকে শুরু করে জলদাপাড়া থেকে শুরু করে আরও রসিক বিল, তোমরা জানো কি না জানি না, দেখবে রসিক বিল বলে একটা জায়গা আছে, দারুণ জায়গাটা। ওই সমস্ত জায়গা ওনাকে কভার করতে হতো। খুব অল্প বয়সে উনি চলে গেলেন, মাত্র 56 ইয়ার্স ওল্ড ছিল, চাকরি ছিল অনেক দিন আরও। তো হঠাৎ হার্ট অ্যাটাক করে উনি চলে গেলেন। তো যাই হোক, তো আসলে এইসব গল্পগুলো বলতে গেলে একটু মনটা তো খারাপ হয়, বুঝতেই পারো তোমরা সবাই। যাই হোক, তো আমি একবার কি হয়েছে, আমি ওনার সাথে দার্জিলিং ট্যুরিস্ট লজে গিয়েছিলাম। আমি ছেলে যায়নি, আমার একটি মাত্রই ছেলে যায়নি, আমি আর ও গিয়েছিলাম দুজনে মিলে ট্যুরিস্ট লজ। উনি ট্যুরিস্ট লজ ভিজিট করতে গিয়েছিলেন। তো এটা আমি বলছি ধরো 2001-2 সালের কথা।
যখন আমি ভিজিট মানে আমি যখন ওর সাথে যাই, ওনার সাথে যাই আমার হাজব্যান্ডের সাথে, তখন উনি আমি ওনার সাথে, উনি বললাম তুমি যাবে আমার সাথে? আলাম হ্যাঁ আমি যাব। হ্যাঁ আলাম আমি যাব। তখন বলছে যে তাহলে চলো, আমি আজকে দার্জিলিংয়ে কাজ আছে, চলো তোমাকে একটা গাড়ি দিয়ে দেবো, তুমি একটুখানি দার্জিলিংয়ে ঘোরাঘুরি করো, যদি কিছু শপিং করতে হয় করো, তারপরে আমরা ফিরে আসবো। সেদিনই ফেরার কথা, একটা সানডে দেখে ওর কী কাজ ছিল গেছে। তো সেদিন আমাদের কি হয়েছে, আমরা তো গেলাম, গিয়ে যথারীতি পৌঁছলাম, ও ওর কাজ সারলো, আমি তো যথারীতি বোর হলাম, কিছুক্ষণ ঘুরলাম, তারপরে এসে লজেই বসেছিলাম। যাই হোক, তারপরে সন্ধেবেলা আমরা যখন ফিরছি, তো আমাদের আমরা যে তখন কিন্তু অ্যাম্বাসাডার আমরা এখন আর নেই, তখন কিন্তু সরকারি গাড়ি মানে অ্যাম্বাসাডার। তো অ্যাম্বাসাডার চালাতেন একজন, আচ্ছা আচ্ছা উর্মিদি, আমি মর্গান হাউসের কথা বলবো, নিশ্চয়ই বলবো। তারপরে তো আমি যখন তো আমি সরি, আমি নেপালি, ওই নেপালি ড্রাইভার আর কি, খুব ভালো নেপালি ড্রাইভারকে, বয়স্ক ড্রাইভার এবং যথেষ্ট ভালো। আমরা তাকে দাজু দাজু, দাজু মিন্স নেপালিতে দাদাকে দাজু বলে, জানো, দাজু দাজু বলেই ডাকতাম। তো আমরা যখন ফিরছি, তো আমি আর হাজব্যান্ড পেছনে, ও তো সামনে বসে গাড়ি চালাচ্ছে। হঠাৎ ও আমাকে, ওই দাজু, নেপালি দাজু আমাকে বলছে যে নেপালি দাজু আমাকে বলছে যে তুই ভাবি, এই ভাবি তুমি কি জানো যে এই রাস্তায় ভূত আছে? দার্জিলিংয়ের রাস্তায় আবার কোথায় ভূত আছে? বলে হ্যাঁ ভূত আছে। আলাম যে মানে, তাহলে আলাম তুমি দেখেছো? বলে হ্যাঁ আমি দেখেছি। আলাম কীরকম? তখন বলছে যে তখন আমরা সবে মাত্র কার্শিয়াং ক্রস করেছি, না কার্শিয়াংও ক্রস করিনি, দার্জিলিং থেকে বেরোনোর কিছুটা পরেই। আর কী হয় দেখবে, পাহাড়ি রাস্তাতে তো আলো থাকে না, একদম রোড স্ট্রিট লাইট বলে কিছু থাকে না। তো স্ট্রিট লাইট বলে কিছু থাকে না, সেই জন্য কি হয়েছে, অন্ধকার। ও বলছে ভূতের গল্প। হ্যাঁ তুমি বলো, আমরা শুনছি। বলছে একদিন এরকম কি হয়েছে, আমি তো খুব উৎসাহিত, আর আমার না এমনিতে একটু প্যারানর্মাল বা একটু ভূত এই সম্পর্কে একটু আগ্রহ আছে, বেশ অলৌকিক গল্প শুনতে ভালোই বাসি। বললাম হ্যাঁ, আর দুজনে মিলে আর কি কথা বলবো, আমি আর আমার হাজব্যান্ড, কি গল্প করা যায়। আর হাজব্যান্ড খুব টায়ার্ড, সারাদিন কাজ করেছে। তো আমি বললাম যে হ্যাঁ হ্যাঁ বলো বলো, আমরা শুনি। তখন বলছে আমি শুনবো। তখন বলছে একদিন আমি এরকম দার্জিলিংয়ে, তোমরা মানে আমাদের শিলিগুড়ি থেকে বেরোলে হচ্ছে, আমরা মানে আমাদের মানে এখন মুখস্থ হয়ে গেছে, মানে একটা জায়গা শিলিগুড়ি থেকে বেরোলে একটা জায়গা পড়বে রংটং, তারপরে আরেকটা জায়গা পড়বে গয়াবাড়ি, তারপরে কাশিয়াং, তারপরে তোমার ঘুম, তারপরে হচ্ছে তোমার সোনাদা, তারপরে টুং, তারপরে দার্জিলিং। এরকম কিছু 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 ছোট্ট ছোট্ট গঞ্জও আছে, গঞ্জ বলে, এখন সেগুলো শহর হয়ে গেছে, তখনকার দিনে গঞ্জ। তো আমরা তখনও কাশিয়াং আসিনি, হ্যাঁ আমরা ওই টুং সোনাদা ঘুমের মধ্যেই, ঘুম দিয়েই আসছি আর কি। হ্যাঁ, তো ঘুম, এখন বোধহয় পৃথিবীর মধ্যে আরেকটাও হয়েছে হিল স্টেশন, কিন্তু তখন পৃথিবীর মধ্যে সবচেয়ে উঁচু কোন হিল, মানে ঘুমই ছিল একদম, মানে ঘুম মানে সবচেয়ে উঁচু হিল স্টেশন আর কি। যাই হোক, তো আমরা আসছি, তখন ও বলছে যে একবার নাকি ওই ওই দাজু মানে ওই নেপালি ওই ড্রাইভার দাজু নাকি একা, একটু রাত হয়ে গেছিলো পাহাড়ি রাস্তায়, 9টা মানে বুঝতেই পারছো, 9টা মানে অনেকটা রাত। এবং উনি যখন বলছেন, আমরা এটা শুনেছি ধরো 2002-3 সালের কথা বলছি, কত বছর আগে উনি শুনেছেন, তারও হয়তো 2-3 বছর আগে ওনার সাথে এই ঘটনাটা ঘটেছে, মানে ধরো 99-2000 সাল। তো উনি তখন যখন আসছেন, বলছে আমি সেদিন আমার কিছু গেস্ট ছিল, মানে ট্যুরিস্ট ছিল, আমি ট্যুরিস্টকে নামিয়ে দিয়ে সেদিন আমার ওরা বলছে আমার একটু আসতে দেরি, মানে রওনা হতে হতে দেরি হয়ে গেছে, প্রায় 8টা 7:30টার সময় আমি দার্জিলিং থেকে রওনা হয়েছি। ঘটনাটা ঘটেছে ওর সাথে যখন, তখন প্রায় 8টা 8:30 বাজে। বলে হঠাৎ এরকম
বলে দেখো আমরা খালি গাড়ি নিয়ে ফিরছি, আমাদের তো পয়সা রোজগার করতে হবে, বুঝতেই পারছো। তা আমরা কি করতাম, যখন খালি গাড়ি নিয়ে ফিরতাম, কেউ যদি লিফট মানে চাইতো, বলে বা কেউ যদি বলতো আমাকে কার্শিয়াং, হয়তো রাস্তায় প্যাসেঞ্জার পেলাম, কেউ কার্শিয়াং পৌঁছে দেবে বলছে, বা কেউ বলছে আমাকে শিলিগুড়ি নিয়ে চলো, আমরা অল্প পয়সায় অল্প অল্প পয়সা দিয়ে নিয়ে আসলাম, ওই পয়সাটা আমাদের হয়ে গেল। তো আমি এরকম যখন আমি টুং মানে দার্জিলিং, তারপরে টুং, তারপরে সোনাদা, তারপরে ঘুম, বলে আমি যখন সোনাদা এসেছি, সোনাদা থেকে একজন ভদ্রলোক, একজন ভদ্রমহিলা আমাকে বললেন, যেরকম হঠাৎ হাত দেখালেন, তা আমি দাঁড়ালাম। বলছে একজন ভদ্রলোক, একজন ভদ্রমহিলা বললেন যে তুমি কি যাবে, আমরা এরকম ইয়েতে যাব, কার্শিয়াং যাবো। তো বলছে হ্যাঁ হ্যাঁ চলুন। বলে ওরা পেছনে উঠে বলে ঠিক আছে তাহলে চলো। তা পেছনে উঠে বসেছে। পেছনে উঠে বসার পরে তখন পেছনে উঠে বসেছে, বসার পরে আমি তো গাড়ি স্টার্ট দিয়েছি, আমি যাচ্ছি। মানে প্রায় আমি তো মানে এক মনে, ড্রাইভার দাজু বলছে বলে আমি তো এক মনে গাড়ি চালিয়েই যাচ্ছি। তো কিন্তু হঠাৎ কী হয়েছে, ওই গাড়ির ওপর দিকে যে একটা আয়না, মিরার লাগানো থাকে না, আয়না লাগানো থাকে, সেই আয়নাটা দিয়ে প্রায় তখন ও কার্শিয়াংয়ের কাছাকাছি চলে এসেছে। বলছে আমি তখন আয়নাটা দিয়ে, যখন আমার আয়নার দিকে চোখ পড়েছে, দেখে পেছনে দুটো কঙ্কাল, কিচ্ছু না, দুটো মানুষ না, দুটো কঙ্কাল। বলে আমি না এত ভয়ঙ্কর রকমের ভয় পেয়ে গেছি, বলে আমি সঙ্গে সঙ্গে গাড়িটা মানে জোর কদমে চালিয়ে মিনিট 5 বোধহয় আমি চালাতে পেরেছি। তারপরে একটা দোকানের সামনে এসে আমি হয়ে গেছি, অজ্ঞান হয়ে গেছে। তখন যখন আমার জ্ঞান ফেরে, তখন দেখি রাত্রিবেলায় ওই দোকানের ভদ্রলোক আমাকে দেখে তাড়াতাড়ি করে এসে বলছে যে কি হয়েছে, বলে ঠিয়ে জল, মুখে টুকে জল ঠল দিয়েছে, খুব করে জল ঠল দিয়ে, তো জল ঠল দিয়েছে, দিয়ে বলেছে যে কি হয়েছে। তখন ভদ্রলোক, তখন দাজু না গাড়ির দিকে তাকাচ্ছে, আর এরকম তখন সাদা অ্যাম্বাসেডার ছিল, তো বলছে গাড়ির দিকে তাকাচ্ছি আমি, আর কিছু বলতে পারছি না, একদম মানে আমি মানে স্পিচলেস। হ্যাঁ, তখন তখন ওই ভদ্রলোক, দোকানের ওই ভদ্রলোক জিজ্ঞেস করছে কি হয়েছে তোমার, কি হয়েছে, তুমি কিছু দেখেছো কি? উনি আন্দাজ করেছেন, তুমি কিছু দেখেছো? তখন বলছে হ্যাঁ আমি দেখেছি। বলছে যে দেখো এরকম এরকম ব্যাপার, এরম উঠেছে, এরকম কঙ্কাল। আমি যখন পিছনে ফিরে তাকালাম, তখন থেকে কঙ্কাল। তারপরে আমার আর কিচ্ছু মনে নেই, আমি যে কী করে গাড়ি চালিয়ে তোমার দোকানের সামনে এসেছি আমি কিছু জানি না। আমি জাস্ট দেখতে পেলাম একটা আলো, দূরে একটা লাইট দেখা যাচ্ছে, আমি শুধু ওই লাইটটা লক্ষ্য করে এসেছি, তারপরে আমি আর কেউ জানি না। তখন ওই ভদ্রলোক বলছেন যে তুমি উঠে বসো। বসার পরে ওনাকে জল ঠল দিয়েছে, গরম দুধ দিয়ে, যখন উনি একটু ধাতস্থ হয়েছে, ধাতস্থ হওয়ার পর বলছে, তখন ওই ভদ্রলোক বলছেন যে তুমি যা দেখেছো ঠিকই দেখেছো, এটা অনেকেই দেখে, মাঝে মাঝে ওনাদেরকে দেখা যায়। হ্যাঁ, ওইখানে একটা অ্যাক্সিডেন্ট হয়েছিল একবার। হ্যাঁ, তো বলে আমি তখন এই দোকানটাতেই বসি, দোকানেই থাকি। হ্যাঁ, কিন্তু বেশ কয়েক বছর আগে এখানে একটা অ্যাক্সিডেন্ট ঘটে। হ্যাঁ, এবং এরা কাপল ছিল, এরা পরে জানা গেছে এরা দার্জিলিংয়ে গিয়েছিল, বেড়াতে এসেছিলো, এবং গাড়িটা ব্রেক ফেল করে খাদে পড়ে যায়। তো এরকম মাঝে মাঝে দেখা দেয়, কিন্তু কেউ কিছু বলে না, ওকে ওনারা কাউকে কিছু বলে না। তখন মানে আমি না, বিশ্বাস করবে না তোমরা, আমি না শুনে না অবাক, আমার নিজেরই না তখন মানে কীরকম লাগছে, মনে হচ্ছে তাড়াতাড়ি করে বাড়ি ফিরি। হ্যাঁ, আমার মানে রীতিমতো ভয় লাগছে। তখন ওই দাজুকে বললাম তারপর তুমি কী করলে? বলে সেই দিনটা আমাকে ওই দোকানদার ভদ্রলোক যিনি ছিলেন, উনিও নেপালি, উনি ছাড়েননি। উনি বললেন না তুমি আজকে আর ড্রাইভ করো না, তুমি আজকে আমার এখানেই কোনো রকমে আমার ঘরেই। নেপালিরা জানো তো ভীষণ ভালো হয়, খুব, আর ভীষণ অতিথি পরায়ণ হয়। হ্যাঁ, এবং তখন ওরা বললো তুমি আমার ঘরেই থেকে যাও, এবং আজকের দিনটার মতো তুমি থেকে যাও, কাল সকালবেলা তুমি আবার গাড়ি নিয়ে শিলিগুড়ি ফিরে যাও। বলে আমি তখন তাই করলাম। বলে বিশ্বাস করবে না ভাবি, যে মানে ওই দাজু আমাকে বলছে ভাবি তুমি বিশ্বাস করবে না, এটা আমার নিজের চোখে দেখা। তাহলে এরকমও হয় তাইলে বলো? এটা হচ্ছে একটা গল্প। তুমি খুব পজিটিভ। দেখো ইন্দ্রাণী, পজিটিভ না থেকে তো কোনো উপায় নেই। এই একটা ব্যাপারে তো আমার কোনো হাত নেই না,
যেমন আমাদের আসারও কোনো সময় নেই, তেমনি আমাদের চলে যাওয়ারও কোনো সময় নেই। আমাকে তো এগিয়ে যেতে হবে। তারপরেও জানো 2013 সালে আমার হাজব্যান্ড মারা গেলেন। তারপরেও 2014 সালটা কোনো রকমের, 13 সালে আমার হাজব্যান্ড মারা গেছেন। মানে কীরকম জানো তো, 10 সালে 2010-এ আমার বাবা মারা গেছেন। 2013-র জুন মাসে হঠাৎ করে আমরা 2 বোন, আমার ছোট বোনের হাজব্যান্ড মারা গেলেন, মাত্র 50 বছর বয়স। ও মা, 2013 ডিসেম্বরে আমার হাজব্যান্ড চলে গেলেন। মানে আমার মা যে কি শোক পেয়েছে, মানে তার কোনো ইয়ত্তা নেই আর কি। তো তারপরে মানে সেই শোকে মা 10 বছর মানে বিছানায় পড়ে থেকে এই 2021 সালে মাও চলে গেলেন। যদিও মা খুব অসুস্থ ছিলেন, পার্কিনসন ছিল। তো তা যাই বলছিলাম, যেটা মানে যেটা হবার সেটা হবেই না, বলো। আসারও কোনো সময় নেই, যাওয়ারও কোনো সময় নেই। আমি না তাই মাঝে মাঝে ভাবি, জানো তো, আমরা শুধু আমার করি না, আমার ছেলে, আমার নাতনি, আমার বউ, আমার বাড়ি, কিছুই আমার ছিল না, কিছুই আমার নেই, আর কিছুই আমার থাকবে না। এটা আমি বুঝে গেছি। কারণ দেখো, আমার হাজব্যান্ড তো চলে গেলেন, তাকে তো ধরে রাখতে পারলাম না। 13 সালে চলে গেলেন, 14 সালে একটা বছর কাটলো, 15 সালের জানুয়ারিতে জানো আমি একা দাঁড়িয়ে থেকে আমার ছেলের বিয়ে দিলাম। কারণ আমার শ্বশুর বাড়িতেও আমার বৃদ্ধা শাশুড়ি মা এই 25শে ডিসেম্বর 2024-এর 25শে ডিসেম্বর উনি চলে গেলেন 90 বছর বয়সে। সুতরাং মায়ের সামনে সবচেয়ে বড় সন্তান চলে যাওয়াটা যে কী কষ্টের, উনি আমার ইয়েতে আসতেও পারেননি, আমার ছেলের বিয়েতে। মানে কি কষ্ট সেটা, কেন যে সত্যি গো, কেন যেরকম হয়, জীবনটা বড় অদ্ভুত। আমরা মাত্র, ছেলে বড় হয়ে গেছে, ছেলে কাজকর্ম করছে, আমরা মাত্র দুজনে মিলে ভাবছিলাম যে এই এবার আমরা একটুখানি সেটেল মানে হয়ে এবার একটু বেরোবো ঠেরোবো, সব কিছু একটু নিজেরা বেরোবো, একটু গল্প করব। হ্যাঁ, কারণ সারা মানে ছেলে মানুষ করতে করতে, আর বুঝতেই পারো ওয়েস্ট বেঙ্গল ট্যুরিজমে চাকরি, মানে ট্রান্সফারের জব ছিল, এদিক গিয়ে ওদিক গিয়ে ছেলেকে পড়াশোনা, ছেলের ওই এই করতে করতে আমার, যদিও আমি সবসময় কিছু না কিছু করেছি, মানে আমি স্কুলে পড়িয়েছি, যেখানেই যেতাম সেখানে নইলে টিউশনি করতাম, কিছু না কিছু করতাম। হ্যাঁ, তারপরে ধরো তোমার তো এই সমস্ত, তারপরে কাগজে লেখালেখি করেছি, যেমন উত্তরবঙ্গে এসে দৈনিক বসুমতী, উত্তরবঙ্গে সমস্ত ফ্রিল্যান্সিং করেছি। আমি এগুলো কিছু না কিছু করি সবসময় নিজেকে বিজি রাখার জন্য। তারপরে তো আমার যখন 42 ইয়ার্স ওল্ড, আমি যখন 42 বছর বয়স, তখন আমি ভাবলাম না, আর হবে না, ছেলে বড় হয়ে গেছে। আমার হাজব্যান্ডেরও এত অসম্ভব রকমের দায়িত্ব, কেউ কাউকে সঙ্গ দিতে পারেন, উনি কোনো দিনই আমাকে সঙ্গ দিতে পারেননি। কারণ কী করবে, চিরকাল লজে লজে আমাদের পোস্টিং, যে কোনো ট্যুরিস্ট লজে, তারপরে ডেপুটি জেনারেল ম্যানেজার, ও তো থাকতোই না, কতদিন আমার সঙ্গে দেখাই হতো না, 10 দিন 15 দিন, মাসের পর মাস হয়তো এই লজে ওই লজে কোনো প্রজেক্ট তৈরিতে চলে গেলেন, এই করলেন। মাত্র আমরা জীবনটাকে ভাবছি একটু গুছিয়ে নেবো, ছেলে বড় হয়ে গেছে। আর ওই বছরে 13 অক্টোবরে আমি করলাম, আমরা একটুখানি তারাপীঠ বেড়াতে গেলো। ও বলো, তোমার তারাপীঠে যাবার এত তুমি চলো আমার সাথে। গেলাম। তারপরে আমরা কেঁদুলি যাব, জানুয়ারিতে ঠিক করেছি যে 14 জানুয়ারিতে আমি কেঁদুলি যাব। কেঁদুলির ওই তোমার ট্যুরিস্ট লজে থাকবো, বোলপুর ট্যুরিস্ট লজ, ওখান থেকে একটা গাড়ি নিয়ে কেঁদুলি যাব। কারণ কেঁদুলির বাউল মেলা আমার ভীষণ ভালো লাগে, ওটা তো বোলপুরে। তো যাই হোক, সেটা তো হলো না। তবে ঠিকই জন্ম মৃত্যু, ঠিকই বলেছো গো গীতাদি, জন্ম মৃত্যু বিয়ে এই 3 বিধাতা নিয়ে কিছু করার নেই, জীবন এরকমই। হ্যাঁ, এখন ছেলের বিয়ে দিয়ে দিয়েছি, বউ আছে, নাতনি আছে, আমার এখন ছাড়া হাত পা। আমি এখন এই তোমাদের সঙ্গে লাইভ করছি, গল্প করছি। হ্যাঁ, মাঝে মাঝে মন তো খারাপ করেই, বলো, একা হয়ে গেছি না বড্ড। তো এই, যাই হোক, আর দুঃখের কথা নয়। আমি আবার তার আরেকটা পাহাড়ের গল্প বলি। আবার গীতাদি বলছে যে গল্পও বলতে হবে, আমাদের মর্গান হাউসের গল্পটাও বলতে হবে। বলি, দাঁড়াও, গলাটা একটু ভিজিয়ে নিয়ে, আমার বৌমা এসে চা দিয়ে গেল। তো আরেকটা পাহাড়ের গল্প বলি, এইখানে দার্জিলিং এরিয়া একটা পাহাড়ের গল্প, সেটাও আমার শোনা গল্প, আমি কিন্তু দেখিনি গো। এরকম আমরা
এরকমই আমরা সেবারে কি হয়েছে, কালিম্পং গেছিল আমার হাজব্যান্ড, কালিম্পং গেছে যথারীতি আমি লেজুর, আমি চলে গেছি কালিম্পং টুরিস্ট লজের ওই মর্গান হাউসেই, ও কাজ করতে গেছিলো। তো ওই যে যা হয় কাজকর্ম করতে গেছিলো। তা আমরা যখন সেদিনও যখন আমরা ফিরছি তখন এই দাজুই ছিল, এই দাজু না আরেক, সেদিনও এমনি প্রাইভেট গাড়ি নিয়ে গেছিলো, সেদিন অফিসের গাড়িটা একটু ব্যস্ত ছিল, কিন্তু ওকে যেতেই হবে সেদিনও, সেদিন প্রাইভেট গাড়ি একটা এমনি গাড়ি ডেকে নিয়ে গেছিলো। ওই দাজুও খুব ভালো, আমাদেরকে চিনতেন। ও বলছে, বলে কি যে তোমরা আমি আমি ওকে ধরেছি, এই বোর হয়ে যাচ্ছে আস্তে আস্তে, তো এই তো তোমার কাছে তুমি ভূত দেখোনি বলে। আর নেপালিরা জানো তো ভীষণ ভূতে ভয় পায় ওরা, এবং ওরা খুব বিশ্বাস করে। কারণ আমি জানি না শিলং সিমলা ওই দিকটা আমি ঠিক বলতে পারবো না, আমি সিমলা গেছি কিন্তু অন্য কোথাও খুব একটা যাওয়া হয়নি আমার। আমাদের এদিকে সমস্ত, আমাদের শিলিগুড়িতেও দেখা যায় এবং আমাদের পাহাড়েও দেখা যায়, সমস্ত বাড়িতে জানো তো লম্বা লম্বা লাঠি দিয়ে বড় বয়সে 3 কোনা পতাকা, তার মধ্যে সব ত্রিপিটকের মন্ত্র লেখা। হ্যাঁ, অনেক, এক একটা বাড়িতে না 6টা 7টা 10টা 12টা মানে করে সব রয়েছে, সব লাগানো রয়েছে আর কি বাড়ির ছাদে। ওরা বলে এতে ভূত তাড়ায়। হ্যাঁ, ত্রিপিটকের মন্ত্র লেখা ওর মধ্যে, নেপালিরা খুব বিশ্বাস করে। তো এই প্রসঙ্গে একটা কথা মনে পড়ে গেল, কালিম্পংয়ে যখন আমি মর্গান হাউসে ছিলাম, আমার হাজব্যান্ড ওর চার্জে ছিলেন অনেক বছর আগে, 82, হ্যাঁ 82, 83, 84। তো তখন আমার ছেলে ছোট্ট 1.5 মাসের, আমি ছোট্ট 1.5 মাস, আমার তখন অনেক অল্প বয়স, আমার সেই 19 বছর বয়সে বিয়ে হয়েছে, তখন অনেক অল্প বয়স। তা ছোট্ট বাচ্চা, আমি নিজেও পারি না, তার মধ্যে ওই বাচ্চা, সেই নিয়ে তো গেছি কালিম্পংয়ে। কেননা বড়রা সবাই বললেন এবং কালিম্পংয়ে যারা ছিলেন তারা বললো যে তোমাদের যখন থাকতেই হবে, আমার ছেলের অগাস্টে জন্ম, তো তোমরা তাহলে শীতটা মানে ওকে শীতে এখানে নিয়ে এসো এবং শীতটা ওকে সহ্য করাও, আস্তে 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 তারপরে গরম পড়বে, তাহলে ও হ্যাবিচুয়েটেড হয়ে যাবে, তোমাকে তো থাকতে হবে। এই জন্য আমি 1.5 মাসের বাচ্চা নিয়ে চলে গিয়েছিলাম অক্টোবরে। যাই হোক, তো ওখানে কি হতো, ছোট্ট ছোট্ট, আর পাহাড়ের, আমাদের এখানের পাহাড়ের বাড়িগুলো না খুব কোজি, ছোট্ট ছোট্ট ঘর, হ্যাঁ 2টো রুম ছিল, তো একটা রুমের মধ্যে ওই ছোট্ট একটা ঘরের মধ্যেই না আবার একটা ফায়ার প্লেস ছিল। তা আমাদের একটা নেপালি দিদি কাজ করতো আমাদের বাড়িতে, মানে কাজ করাটা সেটা বলা যায় না, ওই দিদিটা আবার ওই তোমার ওই মর্গান হাউসেরই অ্যাটেন্ডেন্ট যারা ছিল তারই একজনের বউ। হ্যাঁ, সে একদম ঘরের মতো, মানে এরকম ছিল যে আমি হয়তো বাচ্চা নিয়ে ওপরে চলে গেলাম, দিদি তখন বাসনটা মেজে ঘরটা ঝাড়ু দিয়ে আবার বাচ্চাটাকে ও ধরলো, তখন আমি আবার রান্না করলাম, মানে রান্না ঠান্না তো ওখানে তো কিছুই সিদ্ধ হতো না তখনকার ঠান্ডার। এখন তো কালিম্পংয়ে কোনো ঠান্ডাই নেই, 82 ঠান্ডা মানে দারুণ ঠান্ডা। 83-তে জানুয়ারি মাসে না ফ্লেক্স আসছে, মানে পুরো ফ্লেক্স আসছে, আর আমি ওইটুকু শিশু নিয়ে মানে সাংঘাতিক অবস্থা। যাই হোক, তো ওই দিদি রাত্রিবেলা কি করতো, রাত্রিবেলা না আমি কিচ্ছু করতে পারতাম না, প্রথম কথা ঠান্ডা, দ্বিতীয়ত বাচ্চাটা বড্ড ছোট, তখন আমি কি করতাম, ওই বাচ্চাটাকে নিয়ে বসে থাকতাম। দিদি বলতো মেম সাহেব তুমি বসে থাকো, আমি রুটি আর একটা সবজি, দিদি কী করতো রুটি আর সবজি করে ওই প্লেটের ওপর প্লেট ঢাকা দিয়ে ফায়ার প্লেসের সামনে বসিয়ে রেখে যেত, তাহলে গরম হতো। ও 7:30 8টা নাগাদ চলে যেত, আর আমার হাজব্যান্ড না ওকে খেপাতো, দিদি তোমাকে ভূতে ধরবে, নেপালিতে বলতো তোমাকে ভূতে ধরবে, বলে ভূতে ধরবে, ও তো রাস্তা দিয়ে যাবে, ভূতে ধরবে, ভূত কিছু জানো, ভূত আগুন ভয় পায়, ভূত কিচ্ছু করতে পারবে না। তখন বললো কীরকম, তখন বলে যে বলে কি করতো, ও এই ফায়ার প্লেস থেকে নিজেই ফায়ার প্লেস জ্বালাতো, জ্বালিয়ে ঠালিয়ে দিয়ে যেত, একটা সরু একটা আগুন জ্বালানো কাঠ নিয়ে রওনা দিত, বলে আগুন থাকলে ভূত কিছু করে না। কিন্তু ওরা খুব ভূতে বিশ্বাস করতো। আমার হাজব্যান্ড মাঝে মাঝেই না দিদির পেছনে লাগতো। যাই হোক, সেই দিদিও নেই, সেই দিদিও চলে মারা গেছে। তো তো আমরা যখন কালিম্পং থেকে ফিরছি, তো আমি ওই ড্রাইভারকে বলেছি, দাদু তোমার কাছে যদি কোনো ভূতের গল্প থাকে বলো। হ্যাঁ, তুমি কি ভূত দেখেছো কখনো? বলে হ্যাঁ, বলবেন না, এই সময় এই সব রাস্তায় ভূতের কথা বলতে হয় না। হ্যাঁ, 2 তারিখে ছাই তুমি বলো না ভূত দেখেছো কিনা, তাহলে আমি একটু, তাহলে 2-একটা গল্প বলো আমাকে। তখন বলছে হ্যাঁ আমি দেখেছি। এলাম কীরকম? বলছে এও সেই দার্জিলিং।
দার্জিলিংয়ের রাস্তায় ভূতেদের ছড়াছড়ি আমরাও শুনে এসেছি, জানো তো। আমাদের ওই যে বললাম না, শিলিগুড়ি, তারপরে রংটং, তারপরে তিনধারিয়া, তারপরে কাশিয়া, এরম করে 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 গিয়ে টুং সোনাতা ঘুম, তারপর দার্জিলিং। তো আমরা বলছে যে আমি সেদিন দার্জিলিং থেকে নামছি, এটা না আমরাও শুনেছি। তিনধারিয়ার ওরা ওরা সবাই বলবে তিনদারিয়ার পেতনি। হ্যাঁ, তো আমরাও ইয়ারকি মেরে মেরে বলতাম, দু তিনদারিয়ার ভূতনিকে তো কোনোদিন আমরা দেখলাম না। হ্যাঁ, তো যাই হোক, তো বলছে যে এরকম মেম সাহেব আপনি কি তিনধারিয়ার ওই ভূতনির কথা জানেন? আলাম আমি তিনধারিয়ার ভূতনি শুনেছি, কিন্তু তুমি দেখেছো? বললো হ্যাঁ। বললাম কীরকম? তখন বলছে যে আমি একদিন এরকম, ও ঠিক একই জিনিস, ও গেস্ট নামিয়ে দিয়ে একটু রাত হয়ে গেছিলো সেদিন। একটু রাতটা মানে কি, ও চলে এসেছে মানে প্রায় মানে শিলিগুড়ি, তারপরে রংটং, তারপরে তিনধারিয়া, তার মানে তিনধারিয়া অবধি প্রায় চলে এসেছে ও, সন্ধ্যে 7টা বাজে ও চলে এসেছে। আর তারপরে তারপরে রংটং, তারপরে ও শিলিগুড়ি নেমে আসবে। তো ও তিনধারিয়া অবধি চলে এসেছে। হঠাৎ ও বলে আমি তো জানতাম না যে তিনধারিয়াতে এরকম ভূতনি আছে। বলে আমি দেখছি, হঠাৎ ও দেখছে যে সামনে একজন সাদা কাপড় পরা ভদ্র একটা এবং ঘোমটা দেওয়া একজন ভদ্রমহিলা এরম এরম করে গাড়ি থামাচ্ছে আর কি। যখন গাড়ি থামাচ্ছে তখন ও বলছে আমার তো খুব ভালো হলো, আমি খালি গাড়ি আসছিলাম, আমি তো দেখলাম যে গাড়ি ভালোই হয়েছে, আমি একটা প্যাসেঞ্জার পেলাম। আর নেপালি মেয়ে ঠেয়েরা না, আর এমনিতে না নেপালির ছেলেরা, নেপালি ছেলেদের থেকে নেপালি মেয়েরা বেশি কর্মঠ। ওখানে তো বেশিরভাগ সব দেখবে, যত দার্জিলিংয়ে থেকে তুমি যাও দেখবে যত দোকান সব মেয়েরা চালাচ্ছে। এবারটা আমি সেই 76 সাল থেকে, আমি 76 থেকে দার্জিলিং যাচ্ছি, তখনই দেখেছি। এবং যত কুলি সব দেখবে নেপালি মেয়ে। হ্যাঁ, এখন তাও নেপালি পুরুষ মানুষরা কিছু এসছে, কিন্তু বেশিরভাগই মহিলা। তো যাই হোক, তো বলতে যাকে কোনো মহিলা হয়তো শিলিগুড়ি যাবে, তো আমি তাকে তুলে নিই। বলে অদ্ভুত ব্যাপার, আমি ও দরজাটা আমি দাঁড়িয়েছি, সে দরজাটা খুললো, খুলে বসলো। হ্যাঁ, বসে দরজাটা বন্ধ করে দিল। ভালো, আমি পিছনে তাকালাম, তাকে দেখলাম হ্যাঁ সাদা রঙের একটা কাপড় পরে সে বসে আছে। তার মুখটা দেখা যাচ্ছে না, কিন্তু মানে অন্ধকার তো, ও অতটা খেয়াল করে, বলে তার মুখটা দেখা যাচ্ছে না। বলে আমি খানিকটা এগিয়ে গেছি, এগিয়ে গিয়ে রংটং যখন এসছে, রংটং থেকে শিলিগুড়ি মিনিট 20 হবে। হ্যাঁ ঠিকই, নেপালে গেলেও একই জিনিস দেখা যায়, একদম একদম ঠিক বলেছো। হ্যাঁ, আমি নেপাল যাইনি, আমি ভুটান গেছি, ভুটানেও সেই একই জিনিস, জানো তো। তারপরে তো ও দেখছে পেছনে এরকম ভদ্রমহিলা বসে আছেন, কিন্তু হ্যাঁ। তারপর যখন রংটং এসছে, রংটংয়ে বলে আমি রংটংয়ে আমার মানে একটা খাদ, মানে পাহাড়ি রাস্তা তো এরকম বেঁকে যাবে, ওই বাঁকটা একটু সরু। বলে আমি রাত্রিবেলা তো ভালো করে দেখতে পাচ্ছি না, আমি আস্তে আস্তে গাড়ি চালাচ্ছি। তো তখন দেখছি যে আস্তে আস্তে গাড়ি চালাচ্ছি, হঠাৎ মনে হলো দরজাটা খুলে যেন কেউ নেমে গেল, আর দরজাটা ধামাস করে বন্ধ হয়ে গেল। এ তো অদ্ভুত ব্যাপার। হ্যাঁ, আমার তখন কিরম মনে হলো, ও বলছে আমি তখন গাড়িটা থামিয়ে পেছন ফিরে তাকিয়ে দেখি ভদ্রমহিলা নেই। কি অদ্ভুত ব্যাপার, হয় না? তুমি কি এটা সত্যি সত্যি বলছো? বলে মেম সাহেব আমি কেন তোমাকে মিথ্যে কথা বলবো, সত্যি কথা। তবে এটা কিন্তু শিলিগুড়ি থেকেও অনেকে, যখন হয়তো শিলিগুড়ির লোক তো আচ্ছা ঠিক আছে, কাজকর্ম সেরে 5টার সময় অফিস ছুটি হয়েছে, তারপরে গেল। হ্যাঁ, অনেকেই কিন্তু এই তিনধারিয়াতে এই ভদ্রমহিলাকে অনেকেই দেখেছে, এবং রিসেন্টও কিছু কারোর মুখে আমি শুনেছি যে কারো মুখে আমি শুনেছি এই এরকম নাকি দেখা গেছে। তবে আমি কিন্তু কোনোদিন দেখিনি। হ্যাঁ, এইটা হলো আমার এই দুটো হলো আমার দার্জিলিংয়ের ভূতের গল্প। আমি সেদিন বিশাকে বলছিলাম, বিশা আমার কাছেও দুটো গল্প আছে, যদিও আমার দেখা নয়, কিন্তু আমি শুনেছি। হ্যাঁ, কে কি বলছে? হ্যাঁ গো, ওরা ভীষণ লেজি হয়, ভীষণ লেজি, এত লেজি হয় না অসম্ভব।
আর সব মেয়েরা করে, মেয়েরা বাচ্চা সামলাবে, মেয়েরা রান্না বান্না করবে, মেয়েরাই কি অদ্ভুত। আমি না প্রথম যখন কলকাতা থেকে দার্জিলিং যাই বেড়াতে, তখন বাবা মায়ের সাথে, তখন না আমি অদ্ভুত আমি দেখছি যে যে পিঠে এরকম ঝোলা নিয়ে নিয়ে জানো এ কি, এরা কি করছে। আমার হাজব্যান্ড তখন বলে, আমার হাজব্যান্ডকে আমি পরে জিজ্ঞেস করেছিলাম, তো ওরা ওরা এরকম করে বলে, হ্যাঁ এখানে সবাই মহিলারাই কাজ করেন, মহিলারাই কুলি। নেপালিরা ভীষণ সাহসী হয়, ভীষণ সাহসী হয়, তোমরা কেউ ভাবতে পারবে না। সবসময় তো একটা কুর্পি ওদের গোজাই থাকে, হ্যাঁ সব সময়, জানো তো আমি দেখেছি। আর একটা খুব মজার জিনিস, সত্যি অমৃতা, হ্যালো মিষ্টি দিছে, এই সব পাগলি পাগলি মেয়েরা সব। হ্যাঁ হ্যাঁ মর্গান হাউস বলবো বলবো। তা আমি দেখেছি যে এরকম অদ্ভুত সব মানে কি বলবো, মানে এরা সব এত পরিশ্রম করে। আর জানো তো সন্ধে হলো সব মেয়েরা পয়সা দিতে হয়, মেয়েগুলো মহিলারাও আছে জানো তো, মহিলারা সব পুরুষদের পয়সা দিতে সব বসে বসে জুয়া খেলছে। এইখানে একজোট হয়ে বসেছে, আবার কিছুটা এগুলো দেখবে আরেকটা জায়গায় বসেছে, আবার আরেকটা জায়গায় বসেছে, এইরকম জানো তো। সত্যি তুই আমার পাগলি মেয়ে। হ্যাঁ আচ্ছা, তারপরে আর 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 সত্যি তাই জানো তো, আমার এই দুটো ঘটনা আমার মানে অদ্ভুত লেগেছে। একদম একদম সত্যি তো। আমি তোর মা রে, তার কারণ আমার তোকে খুব ভাল লাগে। হ্যাঁ পাগলি না পাগলি, আমাকে অনেকে ডাকে, আমার ছেলের বন্ধুদের মধ্যে দুজন মা ডাকে। আমার মা এসে অবাক হয়ে গেছিল শুনে, বলে কি তোকে মা ডাকছানো? হ্যাঁ ওরা এরকম আমাকে মাই ডাকে। যাই হোক, হ্যাঁ উর্মিদি, আমি তোমার মর্গান হাউসের গল্পটা বলছি। আমি তখন মর্গান হাউসে, তো ওই বললাম না বাচ্চা নিয়ে গেছি, ছোট বাচ্চা নিয়ে আমি গেছি। তো তো আমি ছোট বাচ্চা নিয়ে গেছি, আমি তখন মর্গান হাউসে। তখন ওই যে বললাম না জানুয়ারি মাসে ফ্লেক্স আসছিল, ভীষণ ঠান্ডা, খুব ঠান্ডা জানো তো। তো আমরা ওই ইয়েতে কি জানি বলে, মাঝে মাঝে না ডিস্ট্র্যাক্ট হয়ে যাচ্ছি। আর তো মর্গান হাউসে আমি তখন মানে আমি তখন ছেলেকে নিয়ে ও ভীষণ ভীষণ প্রচণ্ড রকমের ঠান্ডা। তো আমার হাজব্যান্ড আমাকে বললেন, তুমি একটা কাজ করো, বাচ্চাটাকে নিয়ে ছেলেকে নিয়ে ওপরে চলে এসো। ওপরে মানে মানে আমার যে কোয়ার্টারটা ছিল সেটা অনেকটা নিচে, মানে 60খানা সিঁড়ি, 60 সিঁড়ি আমাকে নামতে হতো। হ্যাঁ আর সামনে পুরো খাদ, হ্যাঁ সামনেটাতে একটু উঠোন, তারপরে খাদ, মানে খাদ মিনস রাস্তা আর কি। আর আমার কোয়ার্টারের পেছনটা পুরো পাহাড়ের গা, আর দুপাশ দিয়ে যাতায়াতের রাস্তা। তো 60টা সিঁড়ি জানো আমাকে ওঠানামা করতে হতো। তো আমি ওঠানামা করতে হতো, আমাকে বললো, আমি সন্ধ্যেবেলা একা একা রয়েছি, তো আমাকে বললো তুমি সন্ধ্যেবেলা না সকালেই বলেছিল, বলে তুমি চলে এসো ওপরে বাচ্চাটাকে নিয়ে, আমি এখানে ফায়ার প্লেন চালিয়ে দিচ্ছি আর দুটো হিটার চালিয়ে দিচ্ছি, তুমি বাচ্চাটাকে নিয়ে চলে এসো। তো থ্যাংক ইউ বিশালাক্ষী। না না হাসি, হাসতে ভালো লাগে জানো তো, আমি খুব হাসি, সবাই আমাকে বলে হা হা করে তুমি হাসো, মানে পাড়ার মোড় থেকে নাকি আমার হাসি শোনা যায়, এরকম আর কি। তো যাই হোক, তো আমাকে বললো যে তুমি ওপরে চলে এসো। তা আমি ওপরে চলে এসেছি। চলে আসার পরে হঠাৎ মানে ওপরে চলে এসো মানে মানে তোমার মানে মর্গান হাউসে তোমরা গেছো কিনা জানি না, মর্গান হাউসে ঢুকলাম, ঢুকে রিসেপশন, তার পাশে হচ্ছে তোমার বিশাল বড় একটা ড্রয়িং রুম টাইপের, ওখানে সবাই বসে গল্প করে, রাত্রিবেলা সবাই সবাই মানে একটু ঘুরে টুরে আসলো, একটু বসলো ওখানে, চা টা খেলো, এরকম আর কি। এটা বিরাট বড় একটা বিশাল একটা ড্রয়িং রুম টাইপের ছিল। তো ওইখানটাতে ওরা সব দুটো হিটার জ্বেলে দিয়েছিল আর একটা ফায়ার প্লেস জ্বেলে দিয়েছিল। কিছুক্ষণ হঠাৎ আর রিসেপশনের পাশে হচ্ছে সিঁড়ি, দোতলা ওঠার সিঁড়ি, আর তার পাশে হচ্ছে 106 নম্বর ঘর, সেটা মিসেস মর্গানের অফিস ছিল, ওটা পরে 106 নম্বরের ঘর হয়।
তো হ্যাঁ গো, তাই এইটুকু আছে বলেই বেঁচে আছি, আর তোমাদের সাথে এইটুকু গল্প করি বলেই ভালো লাগে, জানো তো। তো যাই হোক, একদম। এটা সবাই বলে গো গীতা দিয়ে, আমার মনটা সত্যি, আমার না মনের মধ্যে কোনো রাগ ঢাক কিছু নেই। মানে কি করব, দুদিনের জন্য তো এসছি এই পৃথিবীতে, বলো। হ্যাঁ, সবার সাথে হেসে খেলে, আমার দুঃখটা একদম ভালো, দুঃখ পাই তাও আমি হেসে খেলে কাটাই আর কি। হ্যাঁ, আমি আমার বউয়ের সাথে কত গল্প করি, আমার নাতনির সাথে খেলা করি। তারপরে ছেলে ব্যস্ত থাকে, নইলে ওর সাথেও ইয়ার্কি মারি, এই হেসে খেলে যে কটা দিন আছি আর কি। আর তোমরা তো আছোই, মাঝে মাঝে ইন্দুর গল্প শুনি, তোমার শুনি, বিশা তো বলেই। হ্যাঁ, অমৃত অনেক দিন আসছে না, উর্মিদিও আসছে না অনেক দিন লাইফে। বিশাল লাইফ তো অপূর্ব হয়, মানে এত সিরিয়াসলি বলে এবং এত সুন্দরভাবে গুছিয়ে নিয়ে বিশা বলে। মানে আমি ওর লাইফ যদি, মানে আমি মানে লাইভ যদি শুনতেও না পাই, পরে আমি রেকর্ডিং শুনি, অপূর্ব বলে বিশা এবং চমৎকার। কি ইংলিশ প্রনাউন্সিয়েশন ভীষণ সুন্দর, খুব ভালো। যাই হোক, তো তারপরে কি হচ্ছে, গল্পটাতে আসি। হ্যাঁ, তারপরে তো ওই 106 নম্বর ঘরটা ছিল মিসেস মর্গ্যানের অফিস ঘর। তো হঠাৎ এরকম দেখছি অনেকক্ষণ ধরে না, যে একটা জল পড়ার আওয়াজ। হ্যাঁ, এবং ঝরঝর ঝরঝর করে ওই 106 নম্বর ঘরটাতে জল পড়ছে, ঝরঝর ঝরঝর করে জল পড়েই যাচ্ছে, জল পড়েই যাচ্ছে। হ্যাঁ, তো আমার হাজব্যান্ড ওই রিসেপশনের পাশ দিয়ে গেলেই অফিস ঘর, মানে ঠিক ড্রয়িং রুম যেটা, ওয়েটিং রুম যেখানটা এটা রয়েছে বিশাল বড়, তার পাশেই হচ্ছে অফিস ঘরটা। তা ও আমার হাজব্যান্ড বলছেন যে ওখানে একজন অনেক, মানে মিসেস মর্গানের, আমি যখন ছিলাম ওই 82-83 সালের কথা বলছি, 82-83, তখনের কথা বলছি, আমি যখন ছিলাম তখন না, ওখানে তোমার মিসেস মর্গানের আমলের এক অ্যাটেন্ডেন্ট ছিলেন, আমরা তাকে তার নাম ছিল কালু, কালু দাজু বলতাম। তার অনেক বয়স, আর নেপালিদের জানো তো বয়সটা বোঝা যায় না। হ্যাঁ, কিন্তু বিশ্বাস করবে না, কি যে ভালোবাসা, তার প্রত্যেকটা ফার্নিচার, দেখো সবসময় কিছু না কিছু মুছছে। আচ্ছা, তারপরে পর্দাগুলোকে যে টেনে দিচ্ছে, কার্টেনগুলোকে আস্তে যেন মনে হচ্ছে ওদের গায়ে যেন ব্যথা না লাগে। এ আমি দেখেছি, ওর এই যত্ন, ওর এই মমতা, আমি এগুলো দেখেছি, নিজের চোখে ফিল করেছি। তা আমার হাজব্যান্ড তখন আমার ইয়েকে, ওই কালু দাজুকে বলছে, রাজু দেখো তো কোথায় কোন ঘরে জল পড়ে যাচ্ছে, এদিকে তো আমাদের পাহাড়ে তো জানোই জলের ভীষণ কষ্ট। হ্যাঁ, হ্যাঁ রে, আমি শিলিগুড়িতেই থাকি, একদম মানে হার্ট অফ দ্য টাউনের ওপরেই থাকি। তো তখন আমার ওই ভাট বলতে, আমার হাজব্যান্ড ওই কালো দাজা বলতে, দেখো তো কোথায় জল পড়ছে, পড়ে আছে, এভাবে জল পড়ে যাচ্ছে কেন, একটু খেয়াল করো। ও তো সব ঘর রুম টুম দেখে এসে ও 106 নম্বর ঘর, খুব ঘরের কাছে গেছে, গিয়ে দরজাটা কিন্তু খোলেনি। হ্যাঁ, দরজাটা না খুলে ওখানে কান পেতে শুনেছে, দেখে ওখানে জল পড়ে যাচ্ছে। ও তাড়াতাড়ি এসে বলেছে যে কি ব্যাপার, এরকম জল পড়ে যাচ্ছে, 106 নম্বর ঘরে জল পড়ে যাচ্ছে। হ্যাঁ, চলো দেখি, খোলো দরজা। হ্যাঁ, তখন ওরা দরজাটা খুলেছে, খুলে দেখে কি কেউ নেই। আর যেই দরজাটা খোলার সঙ্গে সঙ্গে ইয়েটাও বন্ধ হয়ে গেছে, আওয়াজটা আওয়াজটাও, মানে জল পড়ার আওয়াজটাও বন্ধ হয়ে গেছে। এবং কেউ যেন মনে হচ্ছে যে, এবং ওরা ভেতরে ঢুকেছে, ঢুকে দেখে পুরো স্নানের ঘরটা, বাথরুমটা পুরো একদম জলে ভেজা, এবং জল পা নিয়ে হেঁটে হেঁটে কেউ যদি বেরোয়, তাতে যে জলের পায়ে ছাপ পড়ে সেটা বোঝা যাচ্ছে, কিন্তু দরজাটা বন্ধ ছিল। অদ্ভুত, জানো। তখন ও, আমিও দেখেছি, মানে আমি বাচ্চাটাকে নিয়ে হুড়মুড় করে আসতে গিয়ে, হ্যাঁ আমিও দেখলাম। অতটা দেখতে পাইনি, দাজু বললো তোমার দরকার নেই। ওরা আর ওরা না ভীষণ, মানে ভীষণ প্রেজুডিসি হয় আর কি, ওদের মধ্যে প্রেজুডিসিটা ভীষণ বেশি, নানান ধরনের সংস্কার ওরা ভীষণ মানে আর কি। না না, তুমি তোমার এই ছোট্ট 2 মাসের বাচ্চা, তুমি এই বাচ্চা নিয়ে এসো না, তুমি ওখানেই থাকো, আমরা দরজা বন্ধ করে যাচ্ছি।
তবে শুনেছি যেটা মিসেস মর্গান নাকি, এটা ছিল মিসেস মর্গানের বাড়ি, তো পরে এটা ট্যুরিজমে যখন সরোজিনী নাইডু ট্যুরিজমে ছিলেন তখন এটা হ্যান্ড ওভার হয়, উনি সরোজিনী নাইডুকে হ্যান্ড ওভার করে দেন। তো কিন্তু উনি শুনেছে নাকি, এর কালুদাজও বলেছে আমাদেরকে গল্প, যে মাঝে মাঝেই এরকম দেখা যায়। হ্যাঁ, তবে এইটা হ্যাঁ সবাই বলে গো মর্গান হাউসটা হন্টেড, কিন্তু আমি আর সেরকম কিছু দেখিনি। ওই জলের শব্দ পেয়েছি এই পর্যন্ত, আমি তো দেখিনি, আমার হাজব্যান্ড দেখেছে, ওই পায়ের ছাপ দেখেছে, আর কিছু দেখেনি। তবে এখন কিচ্ছু দেখা যায় না, কিচ্ছু দেখিনি। আমি এরপরেও অনেকবার মর্গান হাউসে গিয়েছি। ওর মানে আমি যখন 84 আমি বদলি হয়ে যাই, আবার আমার ট্রান্সফার হয়ে যায় আমার হাজব্যান্ডটা, কিন্তু যখন আমি ইয়েতে আসি, বেড়াতে আসি, বা ধরো দুদিন আমার হাজব্যান্ড যখন ডিজিএম ছিলেন, দুদিন কাজের জন্য তখন আমি কিন্তু দেখি না, আর আমি কখনো কিছু দেখি না। তবে ওইটা আমি সত্যি ফিল করেছি, এটা একটা বলে সবাই যেটা নাকি হন্টেড হাউস। হ্যাঁ, তবে আমি কিন্তু সেরমভাবে কিছু ফিল করি। এই প্রসঙ্গে আমার একটা মজার কথা বলে গেল, এটা কিন্তু কোনো ভূতের গল্প নয় বা কোনো এমনি এমনি একটা গল্প, মজার কথা মনে পড়লো। আমার যেখানে কোয়ার্টারটা ছিল তার সামনেই না উঠোন, বুঝেছো তো, সামনেই উঠোন মিন্স আমরা যেটাকে উঠোন বলি একেবারে, মাটি দিয়ে এরকম, আর সামনে একটু আবার খুব ফুল ভালোবাসা তো ফুল টুল করা আছে এরকম। তো হ্যাঁ, অমৃতা চলে আসো, আমাকে একটা ফোন করবে জাস্ট যে দিদি আমি আসছি, ব্যাস ব্যাস, কোনো ব্যাপারই নয়। হ্যাঁ হ্যাঁ, সত্যি বেশ ভয়ের, মানে এটা আমি দেখেছি, এটা আমার চোখে দেখা। যাই হোক, আমি এই গল্পটা তোমাদের বলি। তো কি হতো তখন, এই মানে ওইখানে না এই রাত জাগা ছিল, ও না সারাদিন ঘুমোতো, সারা রাত জেগে থাকতো। আমি কি করতাম, ওই যেই ঠান্ডা তো ভীষণ, যেই তখন তো আর এত কিছু বেরোয়নি, তখন সে আমাদের বাচ্চাদের থাকতো না সে অয়েল ক্লথ, ওই অয়েল ক্লথের ওপরে সেই ফ্লানেলের ইয়ে দিয়ে কাপড় দিয়ে তার উপরে কাঁথা দিয়ে, তারপরে সব কিছু পরিয়ে টরিয়ে হাত গ্লাভস